আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা লার্ন করব ট্র্যাকিং অ্যান্ড কমিউনিকেশন প্রোগ্রেস ফ্রম চ্যাপ্টার 5। আমরা তো কন্টিনিউয়াসলি আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে টেস্টিং অ্যাক্টিভিটিসগুলো করি। বিভিন্ন ধরনের টেস্টিং অ্যাক্টিভিটিস থাকে। এখন এই টেস্টিং অ্যাক্টিভিটিসের প্রোগ্রেস কেমন হচ্ছে, এই ডেটাগুলো বা এই ম্যাট্রিক্সগুলো আমাদের টাইম টু টাইম কালেক্ট করার প্রয়োজন পড়ে। কারণ এটা দিয়েই আমাদের কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা, আমরা যেভাবে প্ল্যান করেছিলাম সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। এই অ্যাক্টিভিটি প্রোগ্রেসের কিছু পার্ট রয়েছে। প্রথমত টেস্ট মনিটরিং, টেস্ট কন্ট্রোল, টেস্ট কমপ্লিশন, টেস্ট রিপোর্টিং। কন্টিনিউয়াসলি আমাদেরকে মনিটর করতে হবে আমরা যেভাবে প্ল্যান করেছিলাম বা আমরা যেভাবে রিস্কগুলো হ্যান্ডেল করব ভেবেছিলাম সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমাদেরকে টেস্ট কন্ট্রোল অ্যাক্টিভিটিস করতে হয়, মানে এই আনওয়ান্টেড ইভেন্টসগুলোকে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, এই ধরনের কিছু অ্যাকশন আমাদের নিতে হয়। দেন ফাইনালি আমাদের যখন সব ধরনের টেস্টিং কমপ্লিট হয়ে যায় বা নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডের মধ্যে টেস্টিং কমপ্লিট হয়ে যায়, আমরা টেস্ট কমপ্লিশন করি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। প্রতিটা কাজেরই একটা ফিনিশ বা একটা কমপ্লিশন থাকে। আমাদের টেস্টিং অ্যাক্টিভিটিরও একটা ফিনিশিং লাইন বা একটা কমপ্লিশন থাকে। ফাইনালি আমাদের সব কিছু যখন শেষ হয়ে যায়, আমরা আমাদের রিলেভেন্ট ডেটাগুলো নিয়ে টেস্ট রিপোর্ট তৈরি করি। টেস্ট রিপোর্ট বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন অডিয়েন্স পার্সনের জন্য টার্গেট করে হতে পারে। এই সবগুলো বিষয় আমরা আজকের ভিডিওতে জানব। প্রথমে টেস্ট মনিটরিং। টেস্ট মনিটরিংটা আসলে কি বা টেস্ট মনিটরিংটা আসলে কেন লাগে? ধরুন আপনি একজন কিউএ, সো আপনি কন্টিনিউয়াসলি মনিটর করছেন বা দেখছেন বা আপনি কন্টিনিউয়াসলি এক্সিকিউট করছেন আপনার টেস্ট কেসগুলোকে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। একজন স্টেক হোল্ডার বা একজন প্রোডাক্ট ওনার এসে আপনাকে বলল, রিসেন্টলি আমরা কিছু কমপ্লেইন টিকেট পাচ্ছি কাস্টমারের কাছ থেকে বা ক্লায়েন্টের কাছ থেকে যে আমাদের সিস্টেম আগের চাইতে বেশ স্লো কাজ করছে। রিসেন্টলি কোনো নতুন জিনিস কি ডিপ্লয় করা হয়েছে বা নতুন কোনো ফিক্সিং কি করা হয়েছে? আমরা ইন জেনারেলি আমাদের কাছে যদি ডেটা না থাকে বা আমরা যদি কন্টিনিউয়াসলি মনিটর না করি কখন কি হচ্ছে, কখন কি ধরনের রেজাল্ট দিচ্ছে, আমরা কিন্তু একটা ইন জেনারেল ভেইগ অ্যান্সার দিব। হ্যাঁ, মনে হচ্ছে, আমার কাছেও মনে হচ্ছে সিস্টেমটা একটু স্লো কাজ করছে, বাট কেন করছে আসলে প্রপারলি আমি জানি না। কারণ কি? কারণ আমাদের কাছে প্রপার ডেটা কালেক্ট করা নেই। কী ধরনের ডেটা কালেক্ট করতে হয় সেটা আমরা পরবর্তীতে আবারও জানব। এবং এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য অনেক কনফিগারেশন বা টেস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ড্যাশবোর্ড থাকে, যেখানে মনিটর করলে আমরা কোনো প্রবলেম বা কোনো অ্যালার্ট যদি হয় সেগুলো সেখান থেকে আমরা পেতে পারি। তাহলে এই যে ডেটা কালেকশন, যেই ডেটার উপরে বেস করে আমরা আসলে বলবো এই ডেটাগুলো আসলে আমাদের কি কাজে লাগে। ডেটাগুলো মূলত দে শো প্রোগ্রেস, দে শো দ্য কারেন্ট কোয়ালিটি অফ দ্য টেস্ট অবজেক্ট, মানে আমাদের টেস্ট মনিটরিংয়ের মাধ্যমে যে ডেটাগুলো পাই সেই ডেটাগুলো আমাদেরকে শো করে আমাদের কারেন্টলি যেই সফটওয়্যার বা প্রজেক্টে কাজ করছি বা প্রোডাক্টে কাজ করছি তার ওভারঅল কোয়ালিটিটা কেমন আছে। দে শো দ্য এফেক্টিভনেস অফ টেস্ট অ্যাক্টিভিটিস, প্লাস আমরা যেই টেস্ট অ্যাক্টিভিটিসগুলো করছি প্রোগ্রেস তো হচ্ছে, কিন্তু এই টেস্ট অ্যাক্টিভিটিসগুলো যেভাবে আমরা প্ল্যান করেছিলাম সেগুলো আসলে কতটুকু এফেক্টিভ হচ্ছে বা আমাদের কি কোনো অ্যাপ্রোচ চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, কোনো টেকনিক চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। এটার মাধ্যমে আমরা এই হেল্পগুলো পাই বা এই ইনফরমেশনগুলো জানতে পারি। তাহলে কমন কি কি ম্যাট্রিক্স রয়েছে বা কমন কি কি ডেটা কালেকশনের ওয়ে রয়েছে যার উপরে বেস করে আমরা এই সুবিধাগুলো পেতে পারি? একটা হলো টেস্ট প্রোগ্রেস। টেস্ট আমাদের কেমন প্রোগ্রেস হচ্ছে, আমরা যেভাবে প্ল্যান করেছিলাম প্রতি ইটারেশনে বা প্রতি রিলিজে এতটুকু টেস্ট করব, আমাদের যেই এস্টিমেশন ছিল তার উপরে বেস করে আসলে প্রোগ্রেস কেমন হচ্ছে, স্লো হচ্ছে নাকি ঠিকঠাকই আছে। প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটির কিছু ম্যাট্রিসেস থাকে, কারণ এটা যদিও ড্যাশবোর্ডের মাধ্যমে কমপ্লিট করা হয়, সো আমাদের টেস্ট প্রোগ্রেস যত ভালো হবে, টেস্টিংয়ের ডিফেক্ট যত কম পাওয়া যাবে, অটোমেটিকলি সেগুলো হয়তো বা ড্যাশবোর্ডে শো হবে এবং এখান থেকে আমরা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানবো, আমরা রিস্ক সম্পর্কে জানবো বা রিস্ক রিলেটেড ডেটাগুলো আমরা কালেক্ট করতে পারি। কী কী ধরনের রিস্ক অ্যারাইজ হচ্ছে, সেগুলোর মিটিগেশনের জন্য কি করা হচ্ছে, সেগুলোর রিস্ক লেভেল কেমন, সেগুলোকে আমরা মিটিগেট করছি নাকি আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি নাকি আমরা থার্ড পার্টির কাছে ট্রান্সফার করে দিচ্ছি। প্রজেক্টের প্রোগ্রেস কেমন আছে,
প্রজেক্ট ওভারঅল বাজেট, টাইমিং, রিসোর্স এগুলো কেমন যাচ্ছে, ডিফেক্ট কীরকম পাচ্ছি আমরা, যেটা টেস্ট প্রোগ্রেসের মাধ্যমেও আমরা আসলে দেখতে পারি। প্লাস কস্টিংয়ের যেই ম্যাট্রিক্সগুলো, যে কস্টিং আসলে কেমন হচ্ছে, যেরকম প্ল্যান করেছিলাম, কারণ এক একজন ডেভেলপার, সিনিয়র জুনিয়র বা মিড লেভেলের ডেভেলপার বা কিউএদের স্যালারি তো সেম না। সো কারা কারা এর মধ্যে ইনভলভ আছে, রিস্ক মিটিগেট করার জন্য কাদের কাদের আমাকে ইনভলভ করতে হয়েছে, কী কী ধরনের নতুন টুল নিতে হয়েছে, এগুলোর সাথে কিন্তু কস্টিং রিলেটেড। কস্টিংয়েরও কিছু ম্যাট্রিক্স থাকে যেগুলো ড্যাশবোর্ডে শো করে। এগুলো সবগুলোর জন্যই আলাদা আলাদা ড্যাশবোর্ড বা ফিল্টারাইজেশন থাকতে পারে আপনার কনফিগারেশন ম্যানেজমেন্ট বা টেস্ট ম্যানেজমেন্ট টুলের মধ্যে। এখন আমরা আমাদের প্রজেক্টের জন্য সব ধরনের মানে এই সব ধরনের ম্যাট্রিক্সে কি কালেক্ট করব বা ডেটা কালেক্ট করব, প্রয়োজন পড়লে করতে পারি, বাট সবসময় আমরা কালেক্ট দ্য ম্যাট্রিক্স দ্যাট ম্যাটার, যেটা ওই প্রজেক্টের বা ওই পার্টিকুলার প্রোডাক্টের সাথে রিলেভেন্সি বেশি আছে। যেমন ধরুন আপনার প্রজেক্ট বা প্রোডাক্টের যদি লিমিটেড বাজেট থাকে, তাহলে অবশ্যই আপনাকে কস্ট ম্যাট্রিক্সগুলো দেখতে হবে, কারা ইনভলভ হচ্ছে, কী ধরনের টুল ইউজ করা হচ্ছে, থার্ড পার্টির সাথে কোলাবোরেশন করা লাগছে কিনা, বা আমার কী ধরনের ইস্যু বা প্রবলেমগুলো, ডিফেক্টগুলো পাওয়া যাচ্ছে, বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে কিনা, এটা কিন্তু বাজেটকে এফেক্টেড করবে। সো আমাদেরকে কস্ট ম্যাট্রিক্সটা কালেক্ট করতে হবে। যদি আপনার সিস্টেম এমন হয় যেটার হাই থ্রোপুট রয়েছে, হাই থ্রোপুট মানে হলো যেখানে অনেক ডেটা নিয়ে কাজ করা হয়, অনেক ইউজার একসাথে কাজ করে, এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমাদেরকে প্রোডাক্টের কোয়ালিটি ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে, কত ভালোভাবে কাজ করছে, ইস্যু আছে কি না, ইস্যু কত ভালোভাবে সলভ হচ্ছে। প্লাস যদি রেগুলেটরি ইন্ডাস্ট্রির সাথে হাইলি ডিপেন্ডেন্সি থাকে, তাহলে অবশ্যই আমাদের কিছু কাভারেজ রিলেটেড ম্যাট্রিক্স কালেক্ট করা লাগে, যে অ্যাটলিস্ট এই জিনিসগুলো আমরা টেস্টিংয়ের সময় দেখি বা ডেভেলপমেন্টের সময় আমরা খেয়াল করি, বা এই ধরনের টেকনিক আমরা ব্যবহার করি, এই ধরনের কিছু ডেটা বা ম্যাট্রিক্সও আমাদের কালেক্ট করার প্রয়োজন পড়তে পারে। সো আপনার প্রজেক্টের সাথে, আপনার প্রোডাক্টের সাথে কী ধরনের ম্যাট্রিক্স রিলেভেন্সি আছে তার উপরে বেস করে আমরা এই ডেটাগুলো কালেক্ট করব। দেন চলে আসি, আমরা তো টেস্টের ডেটা পেলাম, টেস্ট মনিটর করলাম, মনিটর করে সব ধরনের ডেটা পেলাম, দেন আমরা কি করব, টেস্ট কন্ট্রোল করব। মানে এই মনিটরিংয়ের মাধ্যমে বা ডেটা কালেকশনের মাধ্যমে আমরা যদি কোনো ইনকনসিস্টেন্সি খুঁজে পাই বা আমরা যদি কোনো প্রবলেম খুঁজে পাই, সেগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে বা সলভ করতে হবে। এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য ধরুন আপনার একটা ড্যাশবোর্ড রয়েছে। সো ড্যাশবোর্ডে আপনার একটা স্পাইক হলো যে কোনো একটা পার্টিকুলার প্রবলেম হয়েছে, হয়তো বা আমার টাইমলাইনের সাথে টেস্ট কেস এক্সিকিউশন বা ইস্যু বা ডিফেক্ট রিজলভটা মিলছে না, কমে যাচ্ছে, তাহলে আমরা একটা স্পাইক পেলাম। তাহলে আমরা কন্ট্রোলের কোনো একটা অ্যাকশন করলাম এবং এর ফলে আমরা আমাদের ড্যাশবোর্ডটাকে নর্মাল বা আমাদের ওভারঅল প্রজেক্টের যেই গতি রয়েছে সেটাকে একটা নর্মাল পর্যায়ে নিয়ে আসলাম। কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, একটা ওয়ে হলো টেস্ট কেস প্রায়োরিটাইজেশন। সো ধরুন আপনার আলাদা আলাদা টেস্ট কেস রয়েছে, এই টেস্ট কেসগুলার আবার হয়তো বা পার্টিকুলারলি কোনো একটা টেস্ট কেসে কোনো রিকোয়ারমেন্টে চেঞ্জ এসেছে বা এই পার্টিকুলার মডিউলে চেঞ্জ এসেছে, এখন এটার সাথে হয়তো বা আদার্স মডিউল বা আদার ডেভেলপমেন্ট টিমের ডিপেন্ডেন্সি আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই ধরনের সিনারিও হলে যদি আমরা এইখানে বেশি পরিমাণে প্রবলেম পাই, তাহলে শুধু একটা টিমই না বা একটা ডেভেলপমেন্ট টিমই না, মাল্টিপল টিম এফেক্টেড হতে পারে, যেটা আমাদের কস্টিংয়ের ক্ষেত্রে, আমাদের ওভারঅল প্রোগ্রেসের ক্ষেত্রে হার্মফুল হবে। এই কারণে আমাদেরকে টেস্টটাকে হয়তো প্রায়োরিটাইজ করে এই পার্টিকুলার মডিউলের জন্য বেশি প্রায়োরিটি দিয়ে আগে এক্সিকিউট করতে হবে, যাতে করে এখানে আমরা সকল প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। আদার্স যে মডেলগুলো রয়েছে বা আদার্স যে টিমগুলো রয়েছে তাদের উপরে প্রেশারটা কম পড়বে বা আমাদের প্রোগ্রেসটা স্মুথ থাকবে। আবার ধরুন যে থার্ড পার্টি কোনো কোম্পানির সাথে বা কোনো একটা এপিআইয়ের সাথে আপনার ডিপেন্ডেন্সি রয়েছে বা ওই থার্ড পার্টি এপিআইটা এখনও প্রপারলি রেডি না বা আপনাকে প্রোভাইড করা হয়নি, সেক্ষেত্রেও কিন্তু আমরা কি করেছিলাম, আমাদের যেই চ্যাপ্টার 5-এ টেস্ট কেস প্রায়োরিটাইজেশন আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদেরকে প্রায়োরিটি চেঞ্জ করে নিতে হয় ডিপেন্ডেন্সি যদি থাকে। অনেক সময় ডিপেন্ডেন্সির উপরে বেস করেও প্রায়োরিটি চেঞ্জ করে নেওয়া হয়। তো এই মডিউলে যেহেতু কোনো ডিপেন্ডেন্সি ছিল না, এই দুইটার ছিল, তো এই দুইটাকে আমরা পরে নিয়ে গিয়ে আমরা এই যেটার উপরে কোনো ডিপেন্ডেন্সি নেই তাকে আগে এক্সিকিউট করতে পারি। এতে করে আমরা একটা টেস্ট কন্ট্রোল করলাম। এবং টেস্ট কন্ট্রোলের আরও কী কী কারেক্টিভ অ্যাকশনস রয়েছে, যেমন আপডেট দ্য টেস্ট প্ল্যান। আমাদের যে টেস্ট প্ল্যান সেটা যদি প্রপারলি কাজ না করে আমাকে সেটাকে আপডেট করতে হবে। অ্যালোকেট অ্যাডিশনাল রিসোর্সেস, যদি প্রয়োজন পড়ে অ্যাডিশনাল রিসোর্স আমাকে সেখানে অ্যাড করতে হবে। এবং যেহেতু এর সাথে বাজেটের একটা বিষয় থাকে, তাই আমরা যখন রিস্ক অ্যাসেসমেন্ট করব বা রিস্ক ম্যানেজমেন্ট করব, তখন এই বিষয়ে কন্টিনজেন্সি প্ল্যান রেডি করে রাখবো এবং যারা অথরিটি রয়েছে বা স্টেক হোল্ডার রয়েছে তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল আগে থেকে আমরা নিয়ে রাখবো, যাতে করে চাইলেই আমরা টাইম মতো নতুন রিসোর্স অ্যালোকেট করতে পারি। এবং
আমরা এসকেলেট করব। ধরুন যে কোনো একটা পার্টিকুলার ইস্যু বারবার হচ্ছে বা কোনো একটা জায়গায় বারবার ইস্যু পাচ্ছে বা একই ধরনের জিনিস বারবার পাচ্ছি, তাহলে অবশ্যই আমাদেরকে এটা হায়ার লেভেলে বা স্টেক হোল্ডারদের কাছে এসকেলেট করতে হবে, যাতে করে এবং সেখানে আমরা কিছু সাজেশনও দিতে পারি, হয়তো বা আমরা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ ট্রাই করতে পারি, এরকম একটা সাজেশন দিতে পারি। সো টেস্ট কন্ট্রোল অফেন রিকোয়ার্স কোলাবোরেশন উইথ স্টেক হোল্ডার্স। কন্ট্রোল করার জন্য আমাদেরকে অনেক সময় স্টেক হোল্ডারের সাথে কোলাবোরেট করার প্রয়োজন পড়তে পারে। নাও টেস্ট কন্ট্রোল করলেন, আপনি মনিটর করেছেন, কন্ট্রোলের কাজগুলোও হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক মতো আছে। নাও ফাইনালি আপনি টেস্ট কমপ্লিট করবেন, এবং টেস্ট কমপ্লিট করার জন্য আমাদেরকে কিছু টেস্টিং রিলেটেড রিপোর্ট জেনারেট করতে হয়। কী ধরনের রিপোর্ট রয়েছে? এখন কী ধরনের রিপোর্ট লিখবেন বা রিপোর্টে কতটুকু ইনফরমেশন দেবেন, এটা পুরাটাই কনটেক্সচুয়াল, কারণ ডিফারেন্ট অডিয়েন্স রিকোয়ার ডিফারেন্ট রিপোর্টিং। অডিয়েন্স বলতে কারা? ধরুন আপনার টিম মেম্বার্সরা যারা রয়েছে তাদের কাছে রিপোর্টিং বা আপনি যখন ডিফেক্ট রিলেটেড বা টেস্টিং রিলেটেড রিপোর্ট করবেন, তাদের কাছে হয়তো বা এক ধরনের ইনফরমেশনের ইম্পর্টেন্স রয়েছে। আবার ধরুন কোনো একজন স্টেক হোল্ডার, সে হয়তো উইকলি বেসিসে আপনার কাছে ইনফরমেশন চাচ্ছে, তার কাছে আরেক ধরনের ইনফরমেশন ইম্পর্টেন্ট। যেমন টিম মেম্বাররা হয়তো বা ডেইলি ইনফরমেশন নিচ্ছে যে কী টেস্ট করছেন, কী ইস্যু পেয়েছেন, এগুলোকে এক্সক্লেট করা হয়েছে কিনা, প্রপারলি ডিফেক্ট সাবমিট করা হয়েছে কিনা, ডিফেক্ট রিপোর্ট করা হয়েছে কিনা, এই জিনিসগুলো টিমের কাছে ইম্পর্টেন্ট। আবার স্টেক হোল্ডারের কাছে ইম্পর্টেন্ট যে প্রোগ্রেস কেমন, আমরা যেটা কমিট করেছিলাম এই ইটারেশনে কমপ্লিট করব বা রিলিজে কমপ্লিট করব, সেটার অগ্রগতি কেমন, আমরা কি স্মুথলি যাচ্ছি নাকি আমাদের কোনো স্পাইক রয়েছে, আমাদের কোনো প্রবলেম রয়েছে, সেটা কিভাবে মিটিগেট করব, এই জিনিসগুলো রিপোর্টিংয়ের মাধ্যমে তার জানার প্রয়োজন পড়তে পারে। আবার ধরুন থার্ড পার্টি কোনো এক্সটার্নাল স্টেক হোল্ডার রয়েছে, সেটা কোনো হতে পারে কোনো বিজনেসের শেয়ার হোল্ডার, যে হয়তো বা 6 মাসে একবার আপনার প্রজেক্টের খবর নেয়। সো এই ধরনের ব্যক্তিদের জন্য আমরা যখন রিপোর্ট তৈরি করব, তাদের জন্য এক ধরনের ইনফরমেশন প্রয়োজন, যেমন আমরা কবে এই প্রোডাক্টটা মার্কেটে ছাড়তে পারবো বা কবে ক্লায়েন্টের কাছে ডেলিভারি করতে পারবো। এই ধরনের রিপোর্ট সাধারণত একটু বড় হয়, এবং এগুলা আপন প্রজেক্ট কমপ্লিশন ইউজিং এ স্ট্যান্ডার্ডাইজ টেমপ্লেট ফলো করেই করা হয়ে থাকে, এগুলো ইন ডিটেলসের রিপোর্ট হয়ে থাকে। আর এই দুইটা, এটা তো একদমই ইনফর্মাল, আর এটা হলো সেমি ফর্মাল, মানে কিছুটা ফর্মাল ইনফর্মালের একটা মিক্সচার এখানে থাকে। আচ্ছা, আমরা যে এই রিপোর্টগুলো করব, রিপোর্টগুলো করার জন্য আমাদের কী ধরনের কমিউনিকেশন মেথড রয়েছে সেটা আমরা একটু জানি। ভার্বাল কমিউনিকেশন রয়েছে। কোন ধরনের মেথডে আমরা এটা ইউজ করতে পারি? যেমন আমরা যখন ইনফর্মাল রিপোর্ট করছি বা সেমি ফর্মাল করছি, সেখানে আমরা ভার্বাল কমিউনিকেশন দিয়েও কিন্তু কাজ চালিয়ে নিতে পারি। আবার সব ধরনের কমিউনিকেশন ভার্বালি করলেও একটু প্রবলেম, অনেক ইনফরমেশন থাকে না, ট্র্যাকিং থাকে না, রেকর্ড থাকে না, আজকে এক কথা বললাম কালকে আরেক কথা হয়ে যেতে পারে। সেই কারণে কিছু টেক্সট বেস কমিউনিকেশন আমাদের করার প্রয়োজন পড়তে পারে। আর ড্যাশবোর্ড অন্যতম একটা ভালো মাধ্যম কমিউনিকেশন করার জন্য। এই ড্যাশবোর্ড যদি থাকে, যদি কনফিগারেশন ম্যানেজমেন্টে ড্যাশবোর্ডের ব্যবস্থা করা থাকে, সেখানে যদি ওভাবে করে কনফিগার করা থাকে, কারো কাছে কারো কিছু জানার প্রয়োজনই ড্যাশবোর্ডে গেলেই বিভিন্ন ধরনের গ্রাফ বা চার্ট দেখলেই খুব ইজিলি যে কেউ বুঝে যাবে আসলে কী অবস্থা। কমিউনিকেশন ওর মাধ্যমেই হয়ে যাবে। অ্যান্ড ফর্মাল টেস্ট রিপোর্ট, যেটা হলো বললাম যে 3 মাস বা 6 মাসে আদার স্টেক হোল্ডার্স বা বিজনেসের যে শেয়ার হোল্ডার রয়েছে বা হয়তো বা প্রোডাক্ট ম্যানেজার, তারা হয়তো বা ফাইনালি একটা জিনিস জানতে চাবে, বা জেনারেল ম্যানেজার কোনো একটা কোম্পানির, তারা যে ফাইনালি রিপোর্টটা জানতে চায় সেটা হলো টোটালি ফর্মাল একটা রিপোর্টিংয়ের মাধ্যমে আমরা কমিউনিকেশন করব, এবং তার জন্য স্ট্যান্ডার্ড টেমপ্লেট বা গাইডলাইন্স থাকে। ফর্মাল রিপোর্টের কী ধরনের টাইপস রয়েছে বা কী, নর্মালি আইএসটিকিউবিতে 2 ধরনের ফর্মাল রিপোর্টিংয়ের জন্য টাইপস বলা হয়। একটা হলো টেস্ট প্রোগ্রেস রিপোর্ট, আর একটা হলো টেস্ট কমপ্লিশন রিপোর্ট। টেস্ট চলাকালীন অবস্থায় তার কি প্রোগ্রেস, কী ধরনের প্রবলেম পাওয়া যাচ্ছে, স্পাইক হচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক মতো স্মুথলি যাচ্ছে কিনা, এটা টেস্ট প্রোগ্রেস রিপোর্টের মাধ্যমে জানা যায়। আর টেস্ট যখন কমপ্লিট হয়ে যায় তখন ফাইনালি টেস্টটা কেমন গেল, কী ধরনের ডিফেক্ট পাওয়া গেছে, কতগুলো ডিফেক্ট পাওয়া গেছে, কোন পার্টিকুলার মডিউলে বা কোন পার্টিকুলার ফিচারে বেশি ডিফেক্ট পাওয়া গেছে, এবং ফাইনালি বর্তমানে কী অবস্থা, এই ডিফেক্টগুলোর ভিতরে কতগুলো সলভ হয়েছে বা কতগুলো আমরা মেনে নিয়েছি বা কতগুলো আমরা পরবর্তীতে করব সেকেন্ড রিভিশনে, এই ইনফরমেশনগুলো টেস্ট কমপ্লিশন রিপোর্টে থাকে। এটাও একটা ফর্মাল রিপোর্ট। টেস্ট প্রোগ্রেসের যে রিপোর্ট, এটার মধ্যে কী এলিমেন্টগুলো থাকতে পারে? সামারি অফ দ্য টেস্ট প্রোগ্রেস ফর গিভেন টাইম পিরিয়ড। টেস্ট প্রোগ্রেসটা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে, সেটা ইটারেশন হতে পারে, রিলিজ হতে পারে, এই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে কী প্রোগ্রেস হয়েছে, কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটার সামারি। বিভিন্ন ধরনের টেস্ট ম্যাট্রিক্স, আমরা যে টেস্ট ডেটা মনিটরিংয়ের মাধ্যমে টেস্ট ডেটা কালেক্ট করব, সেই ধরনের ডেটাগুলো এর মধ্যে থাকবে। রিপোর্টের মধ্যে কী মাইলস্টোন অ্যাচিভড, মানে মাইলস্টোন কী অ্যাচিভ করা হয়েছে, অবশ্যই একটা মাইলস্টোন থাকবে আমাদের প্রজেক্টের প্রোগ্রেসের, সেটা অ্যাচিভ করা হয়েছে কিনা।
আপডেটেড রিস্ক, কী কী রিস্ক আমরা নতুন করে পেয়েছি, আমাদের রিস্কগুলোকে আপডেট করা এবং আপকামিং ইভেন্টের জন্য এই রিস্ক থেকে বা এই ডেটাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া, যেটার মাধ্যমে আমরা আমাদের আপকামিং টেস্ট অ্যাক্টিভিটিসগুলোকে ইমপ্রুভ করতে পারি। আর টেস্ট কমপ্লিশন রিপোর্টের মধ্যে টেস্টের সামারি থাকে, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স থাকে, ডাইভার্সন ফ্রম দ্য টেস্ট প্ল্যান থেকে কতটুকু আমরা ডাইভার্ট হয়ে গিয়েছিলাম বা হওয়ার প্রয়োজন পড়েছে, কেন পড়েছে এবং সেটাকে কিভাবে সলভ করেছি, ট্র্যাকে আবার কিভাবে নিয়ে এসেছি, এই ডিটেল কমপ্লিট জিনিসগুলো কমপ্লিশন রিপোর্টে থাকে। আউটস্ট্যান্ডিং রিস্ক অ্যান্ড ডিফেক্টস মানে কতগুলো আমাদের রিস্ক বা ডিফেক্টস রয়ে গেছে যেটা হয়তো আমরা নেক্সট রিলিজে করব বা যেটা হয়তো আমরা নেক্সট ইটারেশনে করব বা নেক্সট ইয়ারে করব। কি লার্নিং, আমরা কি কি জিনিস লার্ন করলাম আমাদের এই সিস্টেমের টেস্টিংয়ের মাধ্যমে, এবং রিকমেন্ডেশন, আমরা কিছু রিকমেন্ডেশন এখানে দিয়ে দিতে পারি যে কীভাবে আসলে এই ইস্যুগুলোকে আমরা সলভ করতে পারি। লাইক হয়তো বা আমরা এখন কোলাবোরেটিভ অ্যাপ্রোচ ফলো করছি না, আমরা হয়তো এখানে রিকমেন্ডেশন দিতে পারি আমরা যদি মোর কোলাবোরেটিভ অ্যাপ্রোচ ফলো করি, আমাদের ইউজার স্টোরিগুলোকে যদি ভালো করে গ্রুমিং করা হয়, তাহলে হয়তো বা আমরা এই যেই ইস্যুগুলো ফেস করেছি বা আউটস্ট্যান্ডিং রিস্কগুলো রয়েছে, ডিফেক্টগুলো রয়েছে, এই ধরনের ইস্যুগুলো আর থাকবে না বা হবে না। তাহলে এই আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট কী কী টপিক আমরা লার্ন করলাম একটু যদি সামারাইজ করি। টেস্ট মনিটরিং নিয়ে লার্ন করেছি, কমন কী কী ম্যাট্রিক্স রয়েছে এবং ম্যাট্রিক্স উইল ভ্যারি অ্যাক্রস প্রজেক্টস। আমরা প্রজেক্ট ওয়াইজ আমাদের যেটা ইম্পর্টেন্ট সেই ম্যাট্রিক্সগুলোই আমরা চুজ করব। টেস্ট কন্ট্রোলের জন্য কী কী অ্যাক্টিভিটিস করতে পারি, নতুন রিসোর্স অ্যালোকেশন করতে পারি, টেস্ট কেস প্রায়োরিটাইজেশন করতে পারি, টেস্ট কমপ্লিশন আমাদের করতে হতে পারে এবং তার জন্য কিছু রিপোর্টিংয়ের প্রয়োজন হয়, কিছু থাকে ফর্মাল, কিছু সেমি ফর্মাল, কিছু ইনফর্মাল। এবং টেস্ট রিপোর্টিংয়ের মধ্যে কমন কিছু জিনিস হলো টেইলর টু অডিয়েন্সের ওয়াইজ আপনাকে কোন রিপোর্টটা কার জন্য তার উপরে বেস করে রেডি করতে হবে। টেস্ট প্রোগ্রেস রিপোর্টগুলো আমাদের জেনারেট করতে হয় এবং টেস্ট কমপ্লিশন রিপোর্ট আমাদের জেনারেট করতে হয়। আজকের এই আইটেমগুলো দিয়েই আমাদের আইএসটিকিউবি চ্যাপ্টার 5 কমপ্লিট হয়ে গেছে। যারা আমার আজকের ভিডিও প্রথম দেখছেন তাদের জাস্ট জানানোর জন্য যে এই টোটাল অনেকগুলো ভিডিওই হয়েছে চ্যাপ্টার 5 থেকে। চ্যাপ্টার 5টা থিওরিটিক্যাল আইটেম বেশি, প্র্যাকটিক্যাল আইটেম একটু কম, চ্যাপ্টার 4 মতো অত বেশি থাকে না। এবং এই পার্টিকুলার আজকে আমরা যে লার্নিংগুলো করলাম এখান থেকে K1 লেভেলের কোশ্চেনই বেশি আসে, মাঝে মধ্যে K2 লেভেলেরও আসতে পারে দুই একটা। এই টোটাল চ্যাপ্টার 5-এ আপনারা যদি দেখেন আগের প্রিভিয়াস ভিডিওগুলো কী কী জিনিস লার্ন করতে পারেন, যারা নতুন আজকে ভিডিও দেখছেন তাদের জন্য। সো আমরা শুরুতে টেস্ট প্ল্যানিং নিয়ে কথা বলেছি, কীভাবে টেস্ট প্ল্যানিং করা লাগে, এর গুরুত্ব কী, প্ল্যানিং করার সময় কী কী জিনিস আমাদের খেয়াল রাখতে হয়। দেন এই পুরো প্ল্যানিংয়ের উপরে বেস করে আমরা ফার্দার জিনিসগুলো করেছি। আমরা এস্টিমেট কীভাবে করতে হয়, 4টা এস্টিমেশন টেকনিক আমরা দেখেছি। আমরা টেস্ট টাইপের মডেলিং সম্পর্কে জেনেছি এবং কোন মডেলিং আমরা আসলে মডেল কীভাবে চুজ করব আমাদের প্রজেক্টের জন্য সেটা আমরা লার্ন করেছি। আমরা টেস্ট পিরামিড এবং কোয়াড্রেন্ট প্রসেস সম্পর্কে জেনেছি। আমরা রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে জেনেছি, রিস্ক কী কী ধরনের থাকে, রিস্কগুলোকে কীভাবে মিটিগেট করতে হয় বা রিস্কগুলোকে সলভ করার কী কী ওয়ে থাকে। আমরা ডিফেক্ট অ্যান্ড কনফিগারেশন ম্যানেজমেন্ট সম্পর্কে জেনেছি, ডিফেক্ট কীভাবে রেজ করতে হয়, প্রপারলি স্ট্রাকচার ডিফেক্ট কীভাবে লিখতে হয় বা ডিফেক্ট রিপোর্ট কীভাবে লিখতে হয় বা বাগ সাবমিট কীভাবে করতে হয়, ডিফেক্টের লাইফ সাইকেলগুলো কেমন থাকে এবং কী কী জিনিস ইনফরমেশন আমাদেরকে ডিফেক্টের মধ্যে দিতে হয়। দেন ফাইনালি আজকে আমরা লার্ন করলাম ট্র্যাকিং অ্যান্ড কমিউনিকেটিং প্রোগ্রেস, আমাদের প্রোগ্রেস সম্পর্কে বিভিন্ন ম্যাট্রিক্স, ডেটা, কমপ্লিশন রিপোর্ট এগুলো সম্পর্কে লার্ন করলাম। এবার চলুন আজকে আমরা যা লার্ন করেছি এর উপরে বেস করে আইএসটিকিউবি স্টাইলের কিছু কোশ্চেন দেখা যাক। এখানে একটা কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং provides the definition of the term defect density। আচ্ছা, ডিফেক্ট ডেন্সিটি নিয়ে এক্সপ্লিসিটলি আমি হয়তো বা কথা বলিনি, বাট একটু বলে নিই কোশ্চেনের অ্যান্সার খোঁজার আগে। ডিফেক্ট ডেন্সিটি হলো মানে কোন একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে বা কোন একটা পার্টিকুলার প্ল্যানিংয়ের মধ্যে ডিফেক্ট কী পরিমাণে রয়েছে বা কোনো পার্টিকুলার সেট অফ টেস্ট কেসের মধ্যে কী পরিমাণে ডিফেক্ট রয়েছে, এইটাকেই ডিফেক্ট ডেন্সিটি বলে। তাহলে এর সাথে মিলায় দেখি আমরা অ্যান্সার কী কী পাই। দ্য নাম্বার অফ ডিফেক্টস পার ইউনিট সাইজ অফ এ ওয়ার্ক প্রোডাক্ট। ওকে, যেটা আমি মাত্র বললাম তা কিন্তু এটার সাথে যায়, বাকিগুলো কেন না সেটাও একটু দেখি। দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ টেস্ট কেস রান টু দ্য নাম্বার অফ ডিফেক্টস ফাউন্ড। না, এই রেশিওর সাথে আসলে ডেন্সিটির সম্পর্ক নাই। দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ডিফেক্টস ফাউন্ড টু দ্য নাম্বার অফ ফিক্সড ডিফেক্টস। না, ফিক্সড হয়ে গেলে ওইটা আসলে ডিফেক্ট ডেন্সিটির সাথে রিলেশন নাই। দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ডিফেক্টস ফাউন্ড ইন দ্য প্রোডাকশন বাই এন্ড ইউজার। না, প্রোডাকশনে কতগুলো পাওয়া গেছে তার সাথেও না, পার্টিকুলার একটা ওয়ার্ক প্রোডাক্টে বা পার্টিকুলার একটা টাইম লাইনে নির্দিষ্ট ইউনিট অফ ওয়ার্ক প্রোডাক্টে বা সেট অফ ওয়ার্ক প্রোডাক্টে কী পরিমাণ ইস্যু পাওয়া গেছে সেটাই হলো ডিফেক্ট ডেন্সিটি। সো কারেক্ট অ্যান্সার 1ই হওয়া উচিত বা এ হওয়া উচিত, কারেক্ট অ্যান্সার এ। এরপর একটা কোশ্চেন রয়েছে,
which of the following is not a typical mean of communication test status to stakeholders মানে স্টেকহোল্ডারদের কাছে কমিউনিকেশন করার কোনটা টিপিক্যাল মেথড না। স্টেক হোল্ডার কারা? যারা হলো সেমি ফর্মাল এবং ফর্মাল, উইকলি হয়তো বা আপডেট নেয়। আউটসাইডের বা বিজনেস ওনার, যে পুরো বিজনেসটাকে ওন করে বা কোম্পানির চেয়ারম্যান, এই ধরনের ব্যক্তি না, কিন্তু তারাও স্টেক হোল্ডার্স। বাট ইন জেনারেলি স্টেক হোল্ডার বলতে যারা ডিরেক্টলি ডে টু ডে কোনো একটা প্রজেক্টের সাথে ইনভলভ থাকে। সো কি ভার্বাল কমিউনিকেশন ডিউরিং দ্য টিম মিটিং না, টিম মিটিং তো টিমদের জন্য আপডেটের জন্য, এটা মোস্ট ইনফর্মাল। Dashboards displaying test progress, test data and test environment elements, and formal test report summarizing টেস্ট অ্যাক্টিভিটিস। টেস্ট রিপোর্ট করাটা কিন্তু রিপোর্টিংয়ের কাজ বা টেস্ট কমপ্লিশনের কাজ, ওইটা টিপিক্যাল কমিউনিকেশনের মিনিং না। দেন টেস্ট ডেটা অ্যান্ড টেস্ট এনভায়রনমেন্ট এলিমেন্টস না, এটাও না। কি ডেটা করেছি, কি এলিমেন্ট আমরা ইউজ করেছি, এটা তো ডে টু ডের জিনিস না, এটা হলো টেস্ট অ্যাক্টিভিটির জিনিস বা ডিফেক্ট আমরা যখন সাবমিট করি তার জন্য। তাহলে ড্যাশবোর্ড ডিসপ্লেইং টেস্ট প্রোগ্রেস, হ্যাঁ ড্যাশবোর্ডটা সবার জন্যই একটা কমন মেথড কমিউনিকেশনের জন্য। আচ্ছা, কিন্তু বলেছি কি নট টিপিক্যাল মিনস, তাহলে নট টিপিক্যাল মিনস যদি হয় তাহলে এই টেস্ট ডেটার এনভায়রনমেন্টটাই হওয়া উচিত। হ্যাঁ, আমরা কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি টেস্ট ডেটা অ্যান্ড টেস্ট এনভায়রনমেন্ট। এই ডেটা আর এনভায়রনমেন্ট আসলে কমিউনিকেশনের কোনো মিনিংসের মধ্যে আসে না। দেন এ প্রজেক্ট টিম ইজ অ্যাসেসিং the likelihood of encountering delay due to external dependencies, the potential impact of technology risk on project delivery, the probability of bug overrun due to unforeseen circumstances. So which ম্যাট্রিক্স ক্যাটাগরি আর দে ইভ্যালুয়েটিং, এগুলা কোন ম্যাট্রিক্সের মাধ্যমে এই ইনফরমেশনগুলা আমরা দিতে পারি বা পেতে পারি। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং আইটেমস আর পার্ট অফ দ্য টেস্ট প্রোগ্রেস রিপোর্ট অ্যান্ড হুইচ আর পার্ট অফ দ্য টেস্ট কমপ্লিশন রিপোর্ট, মানে প্রোগ্রেস রিপোর্ট আর কমপ্লিশন রিপোর্টের সাথে এগুলার কোনটা কার সাথে যায়, এভাবে করে পেয়ার খুঁজে বের করতে হবে। আমি আপনাদেরকে কি বলেছিলাম, এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করার জন্য যেটা আপনারা 100% শিওর, এরকম একটা আইটেম ধরে আগে মিলানো শুরু করবেন, তারপরে আস্তে আস্তে এলিমিনেট করতে থাকবেন। আচ্ছা, ধরুন কথার কথা আমরা টেস্টের সামারি নিয়ে বেশ ভালো আইডিয়া আছে। টেস্ট সামারিটা কার সাথে যায়? টেস্ট প্রোগ্রেস রিপোর্ট, টেস্ট কমপ্লিশন রিপোর্ট। প্রোগ্রেস না, কমপ্লিশন রিপোর্টটাই সাধারণত আমাদেরকে সামারি দেয়। তাহলে 1-এর সাথে যাবে বি। 1-এর সাথে বি কোথায় কোথায় আছে? এইখানে আছে এবং এখানে আছে, তার মানে বাকি দুইটা আমার এলিমিনেট হয়ে গেল অটো। আচ্ছা, এবার দেখি সেকেন্ড কি আছে, 2A 2A। আচ্ছা, 2A তার মানে কারেক্টই হবে 3B 3A। 3Aটা আমরা দেখি আনমিটিগেটেড রিস্ক অ্যান্ড ডিফেক্টস নট ফিক্সিং, এটা কই থাকে? এটাও কিন্তু আমার কমপ্লিশন রিপোর্টের মধ্যেই থাকে, যেগুলো আসলে করতে পারি নাই আমরা, রয়ে গেছে। তাহলে 3 এর সাথে বি সেটা হলো এইখানে যাচ্ছে, ওকে। কিন্তু 3 এর সাথে এ যদি আমরা মিলাই, টেস্ট প্রোগ্রেস রিপোর্টে আসলে আনমিটিগেটেডগুলো থাকে না। প্রোগ্রেসে থাকে হলো যে আমরা কয়টা ইস্যু পেয়েছি, তার মধ্যে কয়টা সলভ হলো, কয়টা সলভ হয় নাই, যে শুধু মানে এই পার্টিকুলার জিনিসটাই আমরা বলি না। তাহলে 3 এর সাথে বিটাই হলো মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়, 3 এর সাথে বি। আর যেহেতু 2 এর সাথে দুইটাই সেম, তার মানে 4 এর সাথে এটাই কারেক্ট অ্যান্সার মনে হচ্ছে। হ্যাঁ, এটাই কারেক্ট অ্যান্সার। এবং এই ধরনের পেয়ার পেয়ার কোশ্চেন আসলে আপনারা খুব ইজিলি অল্প সময় যদি সলভ করতে চান এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আজকের ভিডিও দেখার জন্য, এবং যারা আমার সাথে শুরু থেকে রয়েছেন। আজকে আমরা চ্যাপ্টার 5 কমপ্লিট করলাম। আমাদের আইএসটি কিউবির আর একটা চ্যাপ্টার বাকি আছে, চ্যাপ্টার 6। নেক্সট ভিডিও থেকে আইএসটি কিউবি চ্যাপ্টার 6 আমরা লার্ন করা স্টার্ট করব। প্লাস আমরা যখন আইএসটি কিউবি কমপ্লিট করে ফেলবো, তখন এক্সামের কিছু টিপস, প্রিপারেশনের জন্য আপনারা কীভাবে ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন, এগুলো নিয়ে ফাইনালি কথা বলবো। তাই সবাইকে অনুরোধ জানাবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওকে যদি হেল্পফুল মনে হয় বা ভালো লাগে, ভিডিওটিকে লাইক করে দেবেন ইউটিউব অ্যালগোরিদমের জন্য। আর সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।